Bismillahirrahmanirrahim. Salatu wassalamu ala sayyidil anbiya wal mursalin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু হলো ইন্ট্রোডাকশন টু অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আমরা আমাদের লেসন প্ল্যান হলো ডিসকভারি অফ ইমিউনিটি, অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, টাইপস অফ ইমিউনিটি, হিস্ট্রি অফ হিউমারাল অ্যান্ড সেলুলার ইমিউনিটি, features of humoral and cellular immunity, components of acquired immunity, and a little bit about primary and secondary immune response. আমাদের এই লেকচারটা করে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেতে হবে সেগুলো হলো, what are the types of acquired immunity based on mechanism of action? There are different mechanisms এখানে based on mechanism of action. What are the components of acquired immunity? And what is humoral and cell-mediated immunity? In which infections humoral immunity and in which infections cell-mediated immunity plays predominant role? Name of the main cells of humoral and cell-mediated immunity, and how these cells recognize foreign antigens, and differences between cell-mediated and humoral immunity. And we will also discuss a little bit a story about discovery of attenuated vaccine. We are starting with discovery of attenuated vaccine by Pasteur. এটি আমি বাংলায় বলবো। পাস্তুর চিকেন কলেরা বেসিলাস নিয়ে কাজ করতেন। চিকেন কলেরা বেসিলাস ব্রথ বানিয়ে এটা চিকেনের মধ্যে দিলে চিকেন মরে যেত। কোনো এক সামার ভ্যাকেশনে উনি এই চিকেন কলেরার ব্রথটা টেবিলে রেখেই চলে গিয়েছিলেন। উনি যখন ফিরে আসলেন তখন তার মনে হলো যে ঠিক আছে, যেটা ভুল করে রেখে গিয়েছি, সেই পুরনো ব্রথ নিয়েই উনি চিকেনের মধ্যে পুশ করলেন এবং দেখলেন সারপ্রাইজিংলি এই চিকেনগুলো একটাও মারা গেল না। এটা হলো শুরু। এই অ্যাক্সিডেন্ট থেকেই উনি তখন চিন্তা করলেন যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তাহলে ফ্রেশ করে আবার চিকেন কলেরার ব্রথ বানালেন এবং বানিয়ে উনি আবার রি-ইনজেক্ট করলেন আগের যে 8টা এবং 10টা নিউ ফ্রেশ চিকেন। এবং 48 ঘন্টা পরে উনি দেখলেন যে নতুন যে 10টা চিকেন সেগুলা অসুস্থ হয়ে মারা গেল, কিন্তু যেগুলোতে পুরনো ব্রথ ইনজেকশন করা হয়েছিল তারা দিব্যি চলাফেরা করতে লাগলো। এখান থেকে উনি এই সিদ্ধান্তে পৌঁছলেন যে যে চিকেনের ব্রথটা টেবিলে রাখা হয়েছিল ওখানে এমন কিছু চেঞ্জ হয়েছে ওল্ড কালচারে, যে ওল্ড কালচার তার ভিরুলেন্স নষ্ট হয়েছে, কিন্তু এটা ওই 8টা চিকেনের মধ্যে এক ধরনের ইমিউনিটি দিয়েছে। এটার দ্বারা পাস্তুর বললেন যে virulent chicken cholera bacillus had become attenuated by sitting on the bench over the summer months. এখান থেকে অ্যাটেনুয়েশন চালু হয়ে গেল। এবং যেহেতু এটার সঙ্গে জেনারের ভ্যাকসিনেশনের একটা সম্পর্ক ছিল, উনিও এটাকে জেনারের অনারে ভ্যাকসিনেশন নামে আখ্যায়িত করলেন। এর ধারাবাহিকতায় 1886 সালে থিওবোল্ড স্মিথ উনি অ্যাটেনুয়েশনের পরিবর্তে চিকেন কলেরার কালচারকে হিট কিল করলেন এবং একই রকম ফল পাওয়া গেল। পাস্তুর এরপরে তার একই জিনিস, একই এক্সপেরিমেন্ট নিয়ে অ্যানথ্রাক্স নিয়ে কাজ করলেন, যে অ্যানথ্রাক্স বেসিলাস অ্যানথ্রাসিস যে অ্যানথ্রাক্স ডিজিজ করে সেইটা, এবং এখানে উনি ইচ্ছাকৃতভাবেই 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে হিট করলেন এবং হিট করে
1881 সালের মে মাসের 5 তারিখে উনি এবার প্ল্যান করে 24টা শিপ, একটা গোট, 6টা গরুর মধ্যে 5 ড্রপ করে লিভিং অ্যাটেনুয়েটেড অ্যানথ্রাক্স ব্যাসিলাস প্রয়োগ করলেন। তার 12 দিন পরে মে মাসের 17 তারিখে ইনি এইসব অ্যানিমেলকে লেস অ্যাটেনুয়েটেড স্ট্রেন দিয়ে বুস্টার ডোজ দিলেন। মের 31 তারিখে এই সবগুলো অ্যানিমেলকেই ভায়াবল ভিরুলেন্ট অ্যানথ্রাক্স ব্যাসিলাস ফ্রেশ কালচার উনি ইনজেক্ট করলেন। এর সঙ্গে উনি 24টা অতিরিক্ত শিপ, একটা গোট এবং 3টা কাউ নিলেন কন্ট্রোল হিসেবে। জুনের 2 তারিখে একই সালের উনি দেখলেন যে নন ভ্যাকসিনেটেড অ্যানিমেল সবগুলো মারা গিয়েছে, কিন্তু ভ্যাকসিনেটেড মানে তার অ্যাটেনুয়েটেড অ্যানথ্রাক্স ব্যাসিলাস দেওয়া তাদের বেশিরভাগই বেঁচে গেছে, মাত্র 2টো মারা গিয়েছিল, তার মধ্যে একটা ছিল প্রেগন্যান্সি কমপ্লিকেশন। এভাবেই 1885-তে জুলাইয়ের 6 মাসে হিউম্যান ট্রায়াল শুরু হলো। একজন জোসেফ মিস্টার নামে একজন ছেলেকে কুকুরে কামড়িয়েছিল এবং তার পিতামাতা তার জীবনের আশা ছেড়ে দিয়ে তারা পাস্তুরের কথা শুনেছিলেন এবং তারা তার কাছে তাকে নিয়ে আসলেন। পাস্তুর এই অ্যাটেনুয়েটেড ভাইরাসটা এই জোসেফ মিস্টারের শরীরে প্রয়োগ করলেন, ছেলেটি বেঁচে গেল এবং এটাই ছিল কুকুরে কামড়ানো কোনো রেবিস কেসের প্রথম বেঁচে যাওয়া। এরপরে সেই বছরই প্রায় 350 জন কুকুরে কামড়ানো লোক, রেবিড অ্যানিমেল কামড়ানো লোক বেঁচে গেল এবং এটাই থেরাপিউটিক ভ্যাকসিনেশনের একটা শুরু। এর ধারাবাহিকতায় কিভাবে এটা হলো দেখতে যে দুটো গ্রুপ তৈরি হলো। একদল গ্রুপ বললো যে আমাদের শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, এই তাদেরকে বলা হতো হিউমারোলিস্ট, এমিল ভন বেরিং এবং কিটা সাটো। এরা 1890 সালে অ্যান্টি ডিপথেরিয়া সিরাম, অ্যান্টি টিটানাস সিরাম দিয়ে ডিপথেরিয়া এবং টিটানাসের চিকিৎসা শুরু করলেন এবং এরা এর জন্য নোবেল প্রাইজও পান 1901 সালে, এখানে 1900 সাল লেখা আছে। এদের সঙ্গে যুক্ত হলেন পল আর্লিক, ইনি একজন জার্মান এবং রবার্ট কক সাহেবের স্টুডেন্ট। আর এর বিপরীতে আরেকটি গ্রুপ তৈরি হলো, তারা হলো সেলুলারিস্ট। এই গ্রুপের লিডার ছিলেন এলি মেসনিকভ, উনি ফ্যাগোসাইটোসিস আবিষ্কার করেছিলেন। মেসনিকভের সঙ্গে যোগ হলো ফ্রান্সের লুই পাস্তুর এবং দৃশ্যমান দুটো গ্রুপ তৈরি হলো। একদল বললো যে অ্যান্টিবডি রেসপন্সিবল, আর একদল বললো যে ফ্যাগোসাইটিস অর্থাৎ ফ্যাগোসাইটিক সেলই ইমিউনিটির জন্য রেসপন্সিবল। কিন্তু এখন আমরা জানি যে ইমিউনিটি is due to both these facets, both antibody mediated and cell mediated. এই অ্যান্টিবডি গুলোর স্ট্রাকচার দেখা গবেষণা শুরু হলো এবং 1960 সালের দিকে এসে রডনি পর্টার এবং জেরাল্ড এডেলম্যান এনজাইমেটিক্যালি অ্যান্টিবডি গুলো ডাইজেস্ট করে তারা এটার 4 চেইন স্ট্রাকচার আবিষ্কার করে এবং যে সেলগুলো এই অ্যান্টিবডি তৈরি করে সেটাও তারা বের করে, এই জন্য 1972 সালে তারা নোবেল প্রাইজ পায়। এখন আমরা আসল লেকচারে আসি যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি হলো, দিস ইজ দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স এন্ড দিস ইজ ভেরি স্পেসিফিক। কিসের এগেইনস্টে স্পেসিফিক? অ্যান্টিজেনের এগেইনস্টে স্পেসিফিক। এদেরকে তুলনা করা যেতে পারে স্নাইপার্স ইন দ্য মিলিটারি, যারা স্পেসিফিক টার্গেট নিয়ে কাজ করে। এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি দে আর মেডিয়েটেড বাই লিম্ফোসাইটস। আমরা জানি দু ধরনের লিম্ফোসাইট আছে, টি সেল এবং বি সেল। 80% হলো টি সেল এবং 15% হলো বি সেল। টি সেল is responsible for cell mediated immunity and B cell responsible for antibody mediated immunity. এর বাইরে 5% ন্যাচারাল কিলার সেল আছে, যারা নন স্পেসিফিক ইমিউনিটি দেয়। This acquired immunity is very efficient and have selective immune responses. They are systemic, not restricted to the initial infection site. It has got memory and recognizes and mounts a stronger attack on previously encountered pathogen, যেটাকে আমরা বলি secondary immune response. Now, what are the components of acquired immunity? Acquired immunity component, of course, you will have to remember 3 things. There are cells, there are chemicals and tissues, and there are organs. What are the cells? The cells consist of T lymphocytes, B lymphocytes, macrophages, antigen presenting cells,
ন্যাচারাল কিলার সেলস, নিউট্রোফিলস অ্যান্ড ইসোনোফিলস। আমাদের আরেকটা ক্লাস হবে, যে ক্লাসে আমরা এ সমস্ত সেলের বিস্তারিত আলোচনা করব। এখন শুধু নামগুলো আপনারা মনে রাখেন: লিম্ফোসাইটস, ম্যাক্রোফেজ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, ন্যাচারাল কিলার সেলস, নিউট্রোফিল অ্যান্ড ইসোনোফিলস। Among the chemicals, we have got three chemicals: antibodies, complement and cytokine. এবং আবিষ্কারের দিকেও এরা এই সিরিয়ালই আছে। প্রথমে অ্যান্টিবডি আবিষ্কার হয়েছিল, তারপরে কমপ্লিমেন্ট সিস্টেম আবিষ্কার হয় এবং সাইটোকাইনের আবিষ্কার গত দশকের 2 দশকে। তো এগুলোর উপর আলাদা লেকচার হবে, অ্যান্টিবডি, কমপ্লিমেন্ট এবং সাইটোকাইন। অর্গান, দেয়ার আর অল আর লিম্ফয়েড অর্গানস। দুভাগে ভাগ করা যায়, সেন্ট্রাল এবং পেরিফেরাল, প্রাইমারি এবং সেকেন্ডারিও বলে। এটাকে তুলনা করা যায় আর্মির ট্রেনিং সেন্টার এবং ক্যান্টনমেন্ট। আমরা জানি যে ভাটিয়ারিতে সেনাবাহিনীর ট্রেনিং হয়, যশোরে বিমান বাহিনীর ট্রেনিং হয়, এরপরে এরা দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে ছড়িয়ে থাকে। তো প্রাইমারি লিম্ফয়েড অর্গান বা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান হলো আমার থাইমাস এবং বোন ম্যারো, আর ছড়িয়ে ছিটিয়ে থাকা লিম্ফ নোডস, অর্গানাইজড বা অনঅর্গানাইজড লিম্ফয়েড টিস্যু, স্প্লিন, এই সবগুলো হলো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস। এখানে তারা ম্যাচিউর ট্রেনিং প্রাপ্ত হয়ে সেখানে যে অপেক্ষা করে অ্যান্টিজেনের জন্য। অ্যান্টিজেন হলো শত্রু। সো অ্যাকোয়ার্ড ইমিউনিটি কনসিস্টস অফ ডুয়াল ইমিউন সিস্টেম। আমাদের অনেকটা সশস্ত্র বাহিনীর বিভিন্ন বাহিনীর মতো, যেরকম সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কিন্তু আমাদের এখানে দুইটা বাহিনী আছে: হিউমারাল ইমিউন সিস্টেম, যেটাকে আমরা বলি অ্যান্টিবডি মেডিয়েটেড, এবং সেল মেডিয়েটেড ইমিউন সিস্টেম, যেটাকে আমরা বলি যে সিএমআই। এখন আমরা হিউমারাল অ্যান্টিবডি সম্পর্কে সামান্য ধারণা দেব। হিউমারাল অ্যান্টিবডি or antibody mediated immunity involves production of antibodies against foreign antigen. এই অ্যান্টিজেন কথাটা আমরা পরবর্তী ক্লাসেই বিস্তারিত আলোচনা করব। এখন জেনে রাখেন, অ্যান্টিজেন হলো এনি ফরেন সাবস্টেন্সেস ফরেন টু দ্য ইমিউন সিস্টেম, বাইরের, আমাদের নিজের শরীরের অংশ না, এরকম যে কোনো কিছু আমাদের শরীরে প্রবেশ করলে সেটাকে আমাদের ইমিউন সিস্টেম ফরেন হিসেবে কাউন্ট করে, সেটাকে অ্যান্টিজেন বলে। Against these antigens, antibodies are produced by a subset of lymphocytes. আমরা সবাই জানি, আপনারাও জানেন, এদেরকে বলা হয় বি সেল, যেহেতু এরা বোন ম্যারোতে ম্যাচিউর হয়। These B cells, when they are stimulated by the antigens, then they become plasma cell, and these plasma cells secrete actively antibodies, millions of antibodies per second. এটাও আমাদের আরেকটা ক্লাস হবে। These antibodies, after production, they are found in many places depending on their classes of antibody. Mainly they are found in the extracellular fluid, that is blood, plasma, lymph, mucus, etc. And they are also present on the surface of the B cells, where they act as a receptor, and also on the surface of mast cell and basophil. They play an important role in the defense against bacteria, of course extracellular bacteria, bacterial toxin, and viruses. Which viruses? The viruses which circulate freely in the body fluids before they enter into cells. আমরা সবাই জানি যে ভাইরাসগুলো মোস্টলি ইন্ট্রাসেলুলার, কিন্তু ইন্ট্রাসেলুলার হওয়ার আগে তাদের কিছু সময় তারা ফ্রি ভাইরাস পার্টিকেল হিসেবে থাকে, তখন তার এগেইনস্টে অ্যান্টিবডি কাজ করতে পারে, শরীরের সেলের মধ্যে ঢুকে গেলে আর কাজ করে না। Some antibodies also take part in the transplanted tissue. তাহলে antibodies are produced by B lymphocytes. B lymphocytes are produced by pluripotent stem cell, then they mature in the bone marrow. Finally, when stimulated by the antigen, they become plasma cell that produce antibody. Now we come to the cell-mediated immunity. Cell-mediated immunity, as the name suggests, it is mediated by cell. Which cell? T cells. They involve a specialized set of lymphocytes called T cells. These T cells recognize antigens on the surface of the cells. There are two types of T cell: helper T cell and cytotoxic T cell. Helper T cell helps both B cell, macrophage, neutrophil. It is universal helper, সবাইকে সে হেল্প করে। আর effector T cells
they they have cytotoxic activity. And in the cell-mediated immunity, beside cytotoxic T cell, activated macrophage also act as effector cells of cell-mediated immunity. আমি দুটো কথা বলেছি, cytotoxic T cell এবং activated macrophage, সব macrophage না। Where the cell-mediated immunity plays predominant role, they play predominant role against intracellular bacteria এবং virus. Intracellular bacteria and virus, because these are intercellular, the antibodies cannot reach there. They also play predominant role in fungi, protozoan helmintic infection, tumor cell, and transplanted tissue. তাহলে দেখা যাচ্ছে যে সেল মেডিয়েটেড ইমিউনিটির ভূমিকা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটির চেয়ে কম না, অনেক বেশি। So cell mediated immunity require stimulus from intracellular antigen. This is number one. Number two, it require constant presence of antigen to remain effective. যদি সেই অ্যান্টিজেনটা না থাকে তাহলে তার যে কার্যকারিতা থাকে না। Unlike humoral immunity, cell mediated immunity is not transferred to the fetus. With the humoral immunity by IgG, it is transferred to the fetus. T cells are the key cellular component of immunity. Of course, there are some other cells like macrophage and activated macrophage, এবং এই দুটো মিলেই সেল মেডিয়েটেড সেলুলার ইমিউনিটিকে মূল কাজ করে। T cells have an antigen receptor that recognizes and reacts to a specific antigen. এটাকে T cell receptor বলে, এবং এটা আমরা একটু পরে দেখব। T cell receptor has got some limitation. It recognizes only peptide antigen, processed antigen, and along with MHC. এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কিছু ডেফিনিশন আছে আমাদের এই রিলেটেড। What is serum? Serum means blood after blood clotted and cells have been removed, যে অংশটা সেটাকে আমরা সিরাম বলি। সিরামের মধ্যে অ্যান্টিবডি থাকে। If any serum contains a specific antibody, তাহলে তাকে আমরা বলি অ্যান্টিসেরাম। যেমন আমরা বলি এডিএস, এটিএস বা যে কোনো একটা অ্যান্টিজেন দিয়ে, এটা অ্যানিমেলে আমরা যদি অ্যান্টিজেন শিডিউল অনুযায়ী দেই, সেই অ্যানিমেলে এই অ্যান্টিবডি তৈরি হবে, এবং হর্স আগে ইউজ করা হতো, রেবিট, গোট, সেটাকে নিয়ে পিউরিফাই করে আমরা অ্যান্টিসেরা হিসেবে কাজ করি, এখন অন্য হিসেবেও করা হয়। এবং সেরোলজিক্যাল টেস্ট বলে প্রায় আমরা শুনি। হোয়াট ইজ সেরোলজিক্যাল টেস্ট? ডিটেকশন অফ অ্যান্টিবডি অর অ্যান্টিজেন ইন দ্য সিরাম। বেশিরভাগ ক্ষেত্রেই সেরোলজিক্যাল টেস্টগুলো হয় অ্যান্টিবডি বেসড। যেখানে ইনফেকশন হোক, অ্যান্টিবডিটা সিরামে পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে সিরামে অ্যান্টিজেনও পাওয়া যায়, যেমন আপনারা সবাই জানেন HBsAg। সেরোলজিক্যাল টেস্টের পাশাপাশি আরেকটা টার্ম ইউজ হয় ইমিউনোলজিক্যাল টেস্ট। দুটোর মধ্যে সামান্য ডিফারেন্স আছে। ইমিউনোলজিক্যাল টেস্ট ইজ এ ব্রডার টার্ম, ডিটেকশন অফ অ্যান্টিবডি অর অ্যান্টিজেন ইন any body fluids including serum or tissues. আমরা একটা एग्जांपल দিতে পারি। বর্তমানে যেমন কোভিড এর অ্যান্টিজেন যদি আমাদের দেখতে হবে নাসোফেরিঞ্জিয়াল সোয়াবে, তাহলে এটাকে আমরা সেরোলজিক্যাল টেস্ট বলতে পারবো না, এটাকে বলতে হবে ইমিউনোলজিক্যাল টেস্ট। দ্যাট মিন্স all serological tests are all immunological tests are serological test, but all serological tests are immunological test, but all immunological tests are not serological test. Serological test হওয়ার শর্ত হলো সিরাম থেকে করতে হবে, আর ইমিউনোলজিক্যাল টেস্টের শর্ত হলো যে অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি ডিটেক্ট করতে হবে, সেটা সিরাম থেকেই হোক, যে কোনো বডি ফ্লুইড থেকে হোক, ইভেন টিস্যু থেকে হোক। আরেকটা টার্ম প্রায় আসে আমাদের, গামা গ্লোবুলিনস। গামা গ্লোবুলিনসটা কি? ফ্র্যাকশন অফ সিরাম দ্যাট কন্টেন মোস্ট অফ দ্য অ্যান্টিবডিজ, এটাকে গ্লোবুলিন বলে। গ্লোবুলিন কারণ স্ট্রাকচারটা গ্লোবুলার, এবং গামা আসছে স্লো মুভিং, ইলেকট্রোফোরেসিস করলে খুব স্লোলি মুভ হয়, সেজন্য গামা গ্লোবুলিনস। Now the question is how B and T cells recognize foreign antigens. Of course, both B and T cell they recognize by their receptor. রিসেপ্টর গুলোর মধ্যে সিমিলারিটি এবং কিছু ডিসিমিলারিটি আছে। বি সেলের ক্ষেত্রে এই রিসেপ্টরটা হলো সারফেস বাউন্ড ইমিউনোগ্লোবুলিন, মেমব্রেন বাউন্ড। সারফেস বাউন্ড মিন্স মেমব্রেন বাউন্ড। টি সেলের ক্ষেত্রে এর স্ট্রাকচার ওই ইমিউনোগ্লোবুলিন ওটার মতোই। বি সেল রিসেপ্টর ক্যান রিকগনাইজ এনি অ্যান্টিজেন। এনি মিন্স
protein antigen, peptide antigen, and without any processing, without any association with any MHC. আমরা এখানে জাস্ট দেখতেছি সরাসরি সে শুধু যেখানে তার সঙ্গে ম্যাচ করবে সেখানে সে জয়েন কম্বাইন করবে। T cell receptor has got some limitation. It recognizes only peptides, processed peptide, and along with MHC. আমরা তিনটা কথা বললাম যে B cell receptor can recognize any antigen without processing, without association of MHC. T cell receptor recognize only protein or peptide processed with MHC1 or MHC2. What happens when an antigen enters into the body? When an antigen enters into the body, first any B cell or T cell recognizes that antigen, which matches with the receptor present in the surface of B cell or T cell. When it matches, fits with the receptor, that clone of T cell is selected. This is known as clonal selection. Then it proliferates, matures, become plasma cell, secrete antibody. This antibody, result of the primary immune response, it starts fighting with the antigen entered into the body. Then it becomes, when the same antigen enters into the body subsequently, then they directly react with the memory cell. And this time, the time taken to produce huge amount of antibodies is very less, and these antibodies are very, quality is very good with good affinity, and they start fighting vigorously. So this is the graphical representation of antibody response after exposure to antigen. You see, when an antibody enters for the first time, it takes about a week, and the peak of the antibody is not that high, and it falls again just within 1 month. But when the same antigen again enters into the body, lag time is very 2 to 3 days, and its peak is very high, and quality of antibody is also good. In the primary immune response, it's only IgM. In secondary immune response, it is IgG. There are some IgM also. You see the differences, main features of primary and secondary immune response. Primary immune response is the B cell which is involved is naive B cell. For the first time, it is encountering that antigen. Secondary, that is memory cell, it already know that antigen. There is a long lag period of almost 1 week, but in secondary, it is 1 to 3 days. Peak response in case of primary immune response, it takes about 2 weeks, but secondary only 1 week. Magnitude of the peak is much more higher in secondary immune response than primary immune response. Predominant antibody in primary immune response is IgM, but in case of secondary, IgG. And affinity of antibody in case of primary immune response is lower, but in case of secondary immune response, it is much higher. This is about the introduction of acquired immunity. In next classes, we will go in details about the cells, antibodies, antigen, etc. Thank you very much.